কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর রচিত কাব্যধর্মী উপন্যাস শেষের কবিতা। আজ শেষের কবিতার প্রথম পর্ব অমিতচরিত দিয়ে এই উপন্যাস পাঠের যাত্রা শুরু করছি। অমিত রায় ব্যারিস্টার। ইংরেজি ছাদে রায় পদবী রয় ও রে রূপান্তর যখন ধারণ করলে তখন তার সেই গেল ঘুচে, কিন্তু সংখ্যা হলো বৃদ্ধি। এই কারণে নামের অসামান্যতা কামনা করে অমিত এমন একটি বানান বানালে যাতে ইংরেজ বন্ধু ও বন্ধুনীদের মুখে তার উচ্চারণ দাঁড়িয়ে গেল অমিত রায়ে। অমিতের বাপ ছিলেন দিগ্বিজয়ী ব্যারিস্টার। যে পরিমাণ টাকা তিনি জমিয়ে গেছেন সেটা অধস্তন 3 পুরুষকে অধপাতে দেবার পক্ষে যথেষ্ট, কিন্তু পৈতৃক সম্পত্তির সাংঘাতিক সংঘাতেও অমিত বিনা বিপত্তিতে এ যাত্রা টিকে গেল। কলিকাতা বিশ্ববিদ্যালয়ে বিয়ের কোঠায় পা দেবার পূর্বেই অমিত অক্সফোর্ডে ভর্তি হয়। সেখানে পরীক্ষা দিতে দিতে এবং না দিতে দিতে ওর 7 বছর গেল কেটে। বুদ্ধি বেশি থাকাতে পড়াশোনা বেশি করেনি, অথচ বিদ্যে তো কমতি আছে বলে ঠাউর হয় না। ওর বাপ ওর কাছ থেকে অসাধারণ কিছু প্রত্যাশা করেননি। তার ইচ্ছে ছিল তার একমাত্র ছেলের মনে অক্সফোর্ডের রং এমন পাকা করে ধরে যাতে দেশে এসেও ধূপস হয়। অমিতকে আমি পছন্দ করি, খাসা ছেলে। আমি নবীন লেখক, সংখ্যায় আমার পাঠক স্বল্প, যোগ্যতায় তাদের সকলের সেরা অমিত। আমার লেখার ঠাক ঠমকটা ওর চোখে খুব লেগেছে। ওর বিশ্বাস আমাদের দেশের সাহিত্য বাজারে যাদের নাম আছে তাদের স্টাইল নেই। জীব সৃষ্টিতে উট জন্তুটা যেমন, এই লেখকদের রচনাও তেমনি ঘাড়ে গর্দানে, সামনে পিছনে, পিঠে পেটে বেখাপ। চালটা ঢিলে নড়বড়ে, বাংলা সাহিত্যের মতো ন্যাড়া ফ্যাকাসে। মরুভূমিতেই তার চলন। সমালোচকদের কাছে সময় থাকতে বলে রাখা ভালো, মতটা আমার নয়। অমিত বলে, ফ্যাশনটা হলো মুখোশ, স্টাইলটা হলো মুখশ্রী। ওর মতে যারা সাহিত্যের ওমরাও দলের, যারা নিজের মন রেখে চলে, স্টাইল তাদেরই। আর যারা আমলা দলের, 10-এর মন রাখা যাদের ব্যবসা, ফ্যাশন তাদেরই। বঙ্কিমী স্টাইল বঙ্কিমের লেখা বিষবৃক্ষে, বঙ্কিম তাতে নিজেকে মানিয়ে নিয়েছেন। বঙ্কিমী ফ্যাশন নসিরামের লেখা মনমোহনের মোহনবাগানে, নসিরাম তাতে বঙ্কিমকে দিয়েছে মাটি করে। বারোয়ারি তাঁবুর বনানীতে নিচে ব্যবসাদার নাচওয়ালির দর্শন মেলে, কিন্তু শুভ দৃষ্টিকালে বধূর মুখ দেখবার বেলায় বেনারসি ওড়নার ঘোমটা চায়। কানাত হলো ফ্যাশনের আর বেনারসি হলো স্টাইলের। বিশেষের মুখ বিশেষ রঙের ছায়ায় দেখবার জন্যে অমিত বলে, হাটের লোকের পায়ে চলা রাস্তার বাইরে আমাদের পা সরতে ভরসা পায় না বলেই আমাদের দেশে স্টাইলের এত অনাদর। দক্ষ যজ্ঞের গল্পে এই কথাটির পৌরাণিক ব্যাখ্যা মেলে। ইন্দ্র, চন্দ্র, বরুণ একেবারে স্বর্গের ফ্যাশন দ্রষ্ট দেবতা। যাজ্ঞিক মহলে তাদের নিমন্ত্রণও জুটত। শিবের ছিল স্টাইল এত অরিজিনাল যে মন্তপড়া যজমানেরা তাকে হব্যকাব্য দেওয়াটা বেদবস্তুর বলে জানত। অক্সফোর্ডের বিয়ের মুখে এসব কথা শুনতে আমার ভালো লাগে, কেননা আমার বিশ্বাস আমার লেখায় স্টাইল আছে। সেই জন্যেই আমার সকল বইয়েরই এক সংস্করণেই কৈবল্য প্রাপ্তি, তারা ন পুনরাবর্তন্তে। আমার শ্যালক নবকৃষ্ণ অমিতের এসব কথা একেবারে সইতে পারত না, বলতো, রেখে দাও তোমার অক্সফোর্ডের পাস। সে ছিল ইংরেজি সাহিত্যে রোমহর্ষক MA, তাকে পড়তে হয়েছে বিস্তর, বুঝতে হয়েছে অল্প। সেদিন সে আমাকে বললে, অমিতকে বলি ছোট লেখককে বড় করে আর বড় লেখককে খাটো করবার
জন্যেই। অবজ্ঞার ঢাক পিটোবার কাজে তার শখ, তোমাকে সে করেছে তার ঢাকের কাঠি। দুঃখের বিষয়, এই আলোচনা স্থলে উপস্থিত ছিলেন আমার স্ত্রী, স্বয়ং ওর সহোদরা। কিন্তু পরম সন্তোষের বিষয় এই যে আমার শ্যালকের কথা তার একটুও ভালো লাগেনি। দেখলুম অমিতের সঙ্গেই তার রুচির মিল। অথচ পড়াশোনা বেশি করেননি। স্ত্রীলোকের আশ্চর্য স্বাভাবিক বুদ্ধি। অনেক সময় আমার মনেও খটকা লাগে যখন দেখি কত কত নামজাদা ইংরেজ লেখকদেরকেও নগণ্য করতে অমিতের বুক দমে না। তারা হলো যাদের বলা যেতে পারে বহুবাজারে চলতি লেখক, বড়বাজারের ছাপমারা, প্রশংসা করবার জন্যে যাদের লেখা পড়ে দেখবার দরকারই হয় না, চোখ বুজে গুণগান করলেই পাসমার্ক পাওয়া যায়। অমিতের পক্ষেও এদের লেখা পড়ে দেখা অনাবশ্যক। চোখ বুঝে নিন্দে করতে ওর বাধে না। আসলে যারা নামজাদা তারা ওর কাছে বড় বেশি সরকারি, বর্ধমানের ওয়েটিং রুমের মতো। আর যাদেরকে ও নিজে আবিষ্কার করেছে তাদের উপর ওর খাস দখল, যেন স্পেশাল ট্রেনের সেলুন কামরা। অমিতের নেশাই হলো স্টাইলে, কেবল সাহিত্য বাছাই কাজে নয়, বেশভূষাই ব্যবহারে। ওর চেহারাতেই একটা বিশেষ ছাদ আছে। 5 জনের মধ্যে ও যে কোনো একজন মাত্র নয়, ও হলো একেবারে পঞ্চম। অন্যকে বাদ দিয়ে চোখে পড়ে দাড়িগোঁফ কামানো, চাচা মাজা, চিকন শ্যামবর্ণ পরিপুষ্ট মুখ্য, স্ফূর্তি ভরা ভাবটা, চোখ চঞ্চল, হাসি চঞ্চল, নড়াচড়া চলাফেরা চঞ্চল, কথার জবাব দিতে একটুও দেরি হয় না। মনটা এমন এক রকমের চকমকি যে ঠুন করে একটু ঠুকলেই স্ফুলিঙ্গ ছিটকে পড়ে। দেশি কাপড় প্রায়ই পরে, কেননা ওর দলের লোক সেটা পরে না। ধুতি সাদা থানের যত্নে কোচানো, কেননা ওর বয়সে এরকম ধুতি চলতি নয়। পাঞ্জাবি পরে, তার বাঁ কাঁধে থেকে বোতাম ডান দিকের কোমর অবধি, আস্তিনের সামনের দিকটা কোণেই পর্যন্ত দুভাগ করা। কোমরে ধুতিটাকে ঘিরে একটা জড়ি দেওয়া চওড়া খয়েরি রঙের ফিতে। তারই বাঁদিকে ঝুলছে বৃন্দাবনী ছিটের এক ছোট থলি, তার মধ্যে ওর ঢ্যাক ঘড়ি। পায়ে সাদা চামড়ার উপর লাল চামড়ার কাজ করা কটকি জুতো। বাইরে যখন যাই একটা পাট করা পাড়ওয়ালা মাদ্রাজি চাদর বাঁ কাঁধ থেকে হাঁটু অবধি ঝুলতে থাকে। বন্ধুমহলে যখন নিমন্ত্রণ থাকে মাথায় চড়াই এক মুসলমানি লখনৌ টুপি, সাদার উপর সাদা কাজ করে। একে ঠিক সাজ বলবো না, এ হচ্ছে ওর এক রকমের উচ্চ হাসি। ওর বিলিতি সাজের মর্ম আমি বুঝি নে, যারা বোঝে তারা বলে কিছু আলুথালু গোছের বটে। কিন্তু ইংরেজিতে যাকে বলে ডিসগুইস্ট। নিজেকে অপরূপ করবার শখ ওর নেই, কিন্তু ফ্যাশনকে বিদ্রুপ করবার কৌতুক ওর অপর্যাপ্ত। কোনো মতো বয়স মিলিয়ে যারা কুষ্ঠির প্রমাণে যুবক, তাদের দর্শন মেলে পথে ঘাটে। অমিতের দুর্লভ যুবকত্ব নির্জলা যৌবনের জোরেই একেবারে বেহিসেবি উড়নচণ্ডী বান ডেকে ছুটে চলেছে বাইরের দিকে, সমস্ত নিয়ে চলেছে ভাসিয়ে, হাতে কিছুই রাখে না। এদিকে ওর 2 বোন, যাদের ডাকনাম সিসি এবং লিসি, যেন নতুন বাজারে অত্যন্ত হালের আমদানি। ফ্যাশনের পসরাই, আপাদমস্তক যত্নে মোড়ক করা 1 নম্বরের প্যাকেট বিশেষ, উঁচু খুরওয়ালা জুতো, লেসওয়ালা বুক কাটা।
জ্যাকেটের ফাঁকে প্রবালে অ্যাম্বারে মেশানো মালা, শাড়িটা গায়ে তির্যক ভঙ্গিতে আঁট করে ল্যাপটানো। এরা খুট খুট করে দ্রুত লয়ে চলে, উচ্চৈস্বরে বলে, স্তরে স্তরে তোলে সূক্ষ্মাগ্র হাসি, মুখ ঈষৎ বেঁকিয়ে স্মিত হাস্যে উচ্চ কটাক্ষে চায়, জানে কাকে বলে ভাব গর্ভ চাউনি। গোলাপি রেশমের পাখা ক্ষণে ক্ষণে গালের কাছে ফুরফুর করে সঞ্চালন করে এবং পুরুষ বন্ধুর চৌকির হাতার উপরে বসে সেই পাখার আঘাতে তাদের কৃত্রিম স্পর্ধার প্রতি কৃত্রিম তর্জন প্রকাশ করে থাকে। আপন দলের মেয়েদের সঙ্গে অমিতের ব্যবহার দেখে তার দলের পুরুষদের মনে ঈর্ষার উদয় হয়। নির্বিশেষে ভাবে মেয়েদের প্রতি অমিতের ঔদাসীন্য নেই, বিশেষভাবে কারো প্রতি আসক্তিও দেখা যায় না। অথচ সাধারণভাবে কোনোখানে মধুর রসেরও অভাব ঘটে না। এক কথাই বলতে গেলে মেয়েদের সম্বন্ধে ওর আগ্রহ নেই, উৎসাহ আছে। অমিত পার্টিতেও যায়, তাসও খেলে, ইচ্ছে করেই বাজিতে হারে, যে রমণীর গলা বেশিরও তাকে দ্বিতীয়বার গাইতে পিড়াপিড়ি করে। কাউকে বদ রঙের কাপড় পরতে দেখলে জিজ্ঞাসা করে কাপড়টা কোন দোকানে কিনতে পাওয়া যায়। যে কোনো আলাপিতার সঙ্গেই কথা বলে বিশেষ পক্ষপাতের সুর লাগায়। অথচ সবাই জানে ওর পক্ষপাতিটা সম্পূর্ণ নিরপেক্ষ, যে মানুষ অনেক দেবতার পূজারী, আড়ালে সব দেবতাকেই সে সব দেবতার চেয়ে বড় বলে স্তব করে। দেবতাদের বুঝতে বাকি থাকে না, অথচ খুশিও হন। কন্যার মাতাদের আশা কিছুতেই কমে না, কিন্তু কন্যারা বুঝে নিয়েছে অমিত সোনার রঙের দিগন্ত রেখা ধরা দিয়েই আছে, তবু কিছুতেই ধরা দেবে না। মেয়েদের সম্বন্ধে ওর মন তর্কই করে, মীমাংসায় আসে না। সেজন্যই গম্যবিহীন আলাপের পথে ওর এত দুঃসাহস। তাই অতি সহজেই সকলের সঙ্গে ওর ভাব করতে পারে। নিকটে দাহ্য বস্তু থাকলেও ওর তরফে আগ্নেয়াত নিরাপদে সুরক্ষিত। সেদিন পিকনিকে গঙ্গার ধারে যখন ও পাড়ের ঘন কালো পুঞ্জীভূত স্তব্ধতার উপরে চাঁদ উঠল, ওর পাশে ছিল লিলি গাঙ্গুলি। তাকে ও মৃদুস্বরে বললে, গঙ্গার ওপারে ওই নতুন চাঁদ, আর এপারে তুমি আর আমি। এমন সমাবেশটি অনন্তকালের মধ্যে কোনোদিনই আর হবে না। প্রথমটা লিলি গাঙ্গুলির মন এক মুহূর্তে ছলছলিয়ে উঠেছিল, কিন্তু সে জানত এ কথাটাই যতখানি সত্য, সে কেবল ওই বলার কায়দাটুকুর মধ্যেই। তার বেশি দাবি করতে গেলে বুদবুদের উপরকার বর্ণচ্ছটাকে দাবি করা হয়। তাই নিজেকে ক্ষণকালের ঘোর লাগা থেকে ঠেলা দিয়ে লিলি হেসে উঠে বলল, অমিত, তুমি যা বললে সেটা এত বেশি সত্য যে না বললেও চলতো। এইমাত্র যে ব্যাঙটা টপ করে জলে লাফিয়ে পড়ল, এটাও তো অনন্তকালের মধ্যে আর কোনোদিন ঘটবে না। অমিত হেসে উঠে বললে, তফাৎ আছে লিলি, একেবারে অসীম তফাৎ। আজকের সন্ধেবেলায় ওই ব্যাঙের লাফানোটা একটা খাপ ছাড়া ছেঁড়া জিনিস, কিন্তু তোমাতে আমাতে চাঁদেতে গঙ্গার ধারায় আকাশের তারায় একটা সম্পূর্ণ ঐকতানিক সৃষ্টি, বেটোফেনের চন্দ্রালোক গীতিকা। আমার মনে হয় যেন বিশ্বকর্মার কারখানায় একটা পাগলা স্বর্গীয় স্যাকরা আছে। সে যেমনি একটি নিখুঁত সুগোল সোনার চক্রে নীলার সঙ্গে হিরে এবং হীরের সঙ্গে পান্না লাগিয়ে এক প্রহরের আংটি সম্পূর্ণ করলে, অমনি দিলে সেটা সমুদ্রের জলে ফেলে, আর তাকে খুঁজে পাবে না কেউ। ভালোই হলো, তোমার ভাবনা রইল না অমিত, বিশ্বকর্মা স্যাকরার বিল তোমাকে শুধতে হবে না। কিন্তু লিলি, কোটি কোটি যুগের পর যদি দৈবাত তোমাতে আমাতে মঙ্গল গ্রহের লাল অরণ্যের ছায় তার কোনো একটা হাজারে ক্রসিক
হালের ধারে মুখোমুখি দেখা হয়, আর যদি শকুন্তলার সেই জেলেটা বোয়াল মাছের পেট চিরে আজকের এই অপরূপ সোনার মুহূর্তটিকে আমাদের সামনে এনে ধরে, চমকে উঠে মুখ চাওয়া চাউই করব, তারপরে কি হবে ভেবে দেখো। লিলি অমিতকে পাখার বাড়ি তাড়না করে বললে, তারপরে সোনার মুহূর্তটি অন্য মনে খসে পড়বে সমুদ্রের জলে, আর তাকে পাওয়া যাবে না। পাগলা স্যাকরার গড়ায় এমন তোমার কত মুহূর্ত খসে পড়ে গেছে, ভুলে গেছো বলে তার হিসেব নেই। এই বলে লিলি তাড়াতাড়ি উঠে তার সখীদের সঙ্গে গিয়ে যোগ দিল। অনেক ঘটনার মধ্যে এই একটা ঘটনার নমুনা দেওয়া গেল। অমিতের বোন লিসিরা ওকে বলে, আমি, তুমি বিয়ে করো না কেন? অমিত বলে, বিয়ে ব্যাপারটাই সকলের চেয়ে জরুরি হচ্ছে পাত্রী, তার নিজেই পাত্র। সিসি বলে, অবাক করলে, মেয়ে তো আছে। অমিত বললে, মেয়ে বিয়ে করো তো সেই পুরাকালে লক্ষণ মিলিয়ে। আমি চাই পাত্রী, আপন পরিচয়ই যার পরিচয়, জগতে যে অদ্বিতীয়। সিসি বলে, তোমার ঘরে এলেই তুমি হবে প্রথম, সে হবে দ্বিতীয়, তোমার পরিচয়ই হবে তার পরিচয়। অমিত বলে, আমি মনে মনে যে মেয়ের ব্যর্থ প্রত্যাশায় ঘটকালি করি, সে গড় ঠিকানা মেয়ে, প্রায়ই সে ঘর পর্যন্ত এসে পৌঁছই না। সে আকাশ থেকে পড়ন্ত তারা, হৃদয়ের বায়ুমণ্ডল ছুতে না ছুতেই জ্বলে ওঠে, বাতাসে যায় মিলিয়ে, বাস্তুঘরের মাটি পর্যন্ত আসা ঘটেই ওঠে না। সিসি বলে, অর্থাৎ সে তোমার বোনেদের মতো একটিও না? অমিত বলে, অর্থাৎ সে ঘরে এসে কেবল ঘরের লোকেরই সংখ্যা বৃদ্ধি করে না। লিসি বলে, আচ্ছা ভাই সিসি, বেমি বোস তো অমির জন্য পথ চেয়ে তাকিয়ে আছে, ইশারা করলেই ছুটে এসে পড়ে, তাকে ওর পছন্দ নয় কেন? বলে, তার কালচার নেই। কেন ভাই, সে তো এমএতে বটানিতে ফার্স্ট, বিদ্যেকেই তো বলে কালচার। অমিত বলে, কমল হীরের পাথরটাকেই বলে বিদ্যে, আর ওর থেকে যে আলো ঠিকরে পড়ে তাকেই বলে কালচার। পাথরের ভার আছে, আলোর আছে দীপ্তি। লিসি ডেকে উঠে বলে, ইস, বেমি বোসের আদর নেই ওর কাছে, উনি নিজেই নাকি তার যোগ্য। আমি যদি বেমি বোসকে নিয়ে করতে পাগল হয়েও ওঠে, আমি তাকে সাবধান করে দেব, সেজন্য ওর দিকে ফিরেও না তাকায়। অমিত বললে, পাগল না হলে বেমি বোসকে বিয়ে করতে চাইবই বা কেন? সে সময় আমার বিয়ের কথা না ভেবে উপযুক্ত চিকিৎসার কথা ভেব। আত্মীয় স্বজন অমিতের বিয়ের আশা ছেড়েই দিয়েছে, তারা ঠিক করেছে বিয়ের দায়িত্ব নেবার যোগ্যতা ওর নেই, তাই ও কেবল অসম্ভবের স্বপ্ন দেখে আর উল্টো কথা বলে মানুষকে চমক লাগিয়ে বেড়ায়। ওর মনটা আলেয়ার আলো, মাঠে বাটে ধাঁধা লাগতেই আছে, ঘরের মধ্যে তাকে ধরে আনবার ছো নেই। ইতিমধ্যে অমিত যেখানে সেখানে হো হো করে বেড়াচ্ছে, ফিরপুর দোকানে যাকে তাকে চা খাওয়াচ্ছে, যখন তখন মোটর চড়িয়ে বন্ধুদের অনাবশ্যক ঘুরিয়ে নিয়ে আসছে, এখান ওখান থেকে যা তা কিনছে, আর একে ওকে বিলিয়ে দিচ্ছে। ইংরেজি বই সদ্য কিনে এ বাড়িতে ও বাড়িতে ফেলে আসছে, আর ফিরিয়ে আনছে না। ওর বোনেরা ওর যে অভ্যাসটা নিয়ে ভারী বিরক্ত, সে হচ্ছে ওর উল্টো কথা বলা। সজ্জন সভায় যা কিছু সর্বজনের অনুমোদিত, ও তার বিপরীত কিছু একটা বলে সব বসবেই। একদা কোন একজন রাষ্ট্রতাত্ত্বিক ডেমোক্রেসির গুণ বর্ণনা করছিল। ও বলে উঠল,
বিষ্ণু যখন সতীর মৃতদেহ খণ্ড খণ্ড করলেন তখন দেশ জুড়ে যেখানে সেখানে তার 100-র অধিক পীঠস্থান তৈরি হয়ে গেল। ডেমোক্রেসি আজ যেখানে সেখানে যত টুকরো অ্যারিস্টোক্রেসির পুজো বসিয়েছে, খুদে খুদে অ্যারিস্টোক্র্যাটে পৃথিবী ছেয়ে গেল। কেউ পলিটিক্সে, কেউ সাহিত্যে, কেউ সমাজে। তাদের কারো গাম্ভীর্য নেই, কেননা তাদের নিজের পরে বিশ্বাস নেই। একদা মেয়েদের পরে পুরুষের আধিপত্যের অত্যাচার নিয়ে কোনো সমাজহিতৈষী অবলা বান্ধব নিন্দা করছিল পুরুষদের। অমিত মুখ থেকে সিগারেট নামিয়ে ফস করে বললে, পুরুষ আধিপত্য ছেড়ে দিলেই মেয়ে আধিপত্য শুরু করবে। দুর্বলের আধিপত্য অতি ভয়ঙ্কর। সমস্ত অবলা ও অবলা বান্ধবেরা চটে উঠে বললে, মানে কি হলো? অমিত বলল, যে পক্ষের দখলে শিকল আছে সে শিকল দিয়েই পাখিকে বাঁধে, অর্থাৎ জোর দিয়ে। শিকল নেই যার, সে বাঁধে আফিম খাইয়ে, অর্থাৎ মায়া দিয়ে। শিকলওয়ালা বাঁধে বটে, কিন্তু ভোলাই না। আফিমওয়ালি বাঁধেও বটে, ভোলাইও। When you have the perfect response in your head, but your fingers just can't keep up. We've all been there. Typing, delete. মেয়েদের কৌটো আফিমের ভরা প্রকৃতি, শয়তানি তার যোগান দেয়। একদিন ওদের বালিগঞ্জের এক সাহিত্য সভায় রবি ঠাকুরের কবিতা ছিল আলোচনার বিষয়। অমিতের জীবনে এই সে প্রথম সভাপতি হতে রাজি হয়েছিল। গিয়েছিল মনে মনে যুদ্ধসাজ পরে। একজন সেকেলে গোছের অতি ভালো মানুষ ছিল বক্তা। রবি ঠাকুরের কবিতা যে কবিতাই এইটে প্রমাণ করাই তার উদ্দেশ্য। দুই একজন কলেজের অধ্যাপক ছাড়া অধিকাংশ সভ্যই স্বীকার করলে প্রমাণটা একরকম সন্তোষজনক। সভাপতি উঠে বললেন, কবি মাত্রের উচিত 5 বছর মেয়াদে কবিত্ব করা, 25 থেকে 30 পর্যন্ত। কথা বলবো না যে পরবর্তীদের কাছ থেকে আরও ভালো কিছু চাই, বলবো অন্য কিছু চাই। ফজলি আম ফুরলে বলবো না আনো ফজলিতর আম, বলবো নতুন বাজার থেকে বড় দেখে আতা নিয়ে এসো তো। নতুন বাজার থেকে বড় দেখে আতা নিয়ে এসো তো হে। ডাব নারকেলের মেয়াদ অল্প, সে রসের মেয়াদ। বুনো নারকেলের মেয়াদ বেশি, সে শ্বাসের মেয়াদ। কবিরা হলো ক্ষণজীবী। ফিল জফরের বয়সের গাছ পাথর নেই। রবি ঠাকুরের বিরুদ্ধে সবচেয়ে বড় নালিশ এই যে বুড়ো ওয়ার্ডসওয়ার্থের নকল করে ভদ্রলোক অতি অন্যায় রকম বেঁচে আছে। জমবাতি নিভিয়ে দেবার জন্যে থেকে থেকে ফরাস পাঠায়, তবু লোকটা দাঁড়িয়ে দাঁড়িয়েও চৌকির হাতা আঁকড়িয়ে থাকে। ও যদি মানে নিজেই সরে না পড়ে, আমাদের কর্তব্য ওর সভা ছেড়ে দল বেঁধে উঠে আসা। পরবর্তী যিনি আসবেন তিনিও তাল ঠুকেই গজ্জাতে আসবেন যে তার রাজত্বের অবসান নেই। অমরাবতী বাধা থাকবে মর্তে তারই দরজায়। কিছুকাল ভক্তরা দেবে মাল্যচন্দন, খাওয়াবে পেট ভরিয়ে, সাষ্টাঙ্গে প্রণিপাত করবে। তারপরে আসবে তাকে বলি দেওয়ার পুণ্য দিন। ভক্তিবন্ধন থেকে ভক্তদের পরিত্রাণের শুভ লগ্ন। আফ্রিকায় চতুষ্পদ দেবতার পুজোর প্রণালী এইরকমই। দ্বিপদী, ত্রিপদী, চতুষ্পদী, চতুর্দশপদী দেবতাদের পুজো এই নিয়মে। পূজা জিনিসটাকে একঘেয়ে করে তোলার মতো অপবিত্র অধার্মিকতা আর কিছু হতে পারে না। ভালো লাগার এভলিউশন আছে। 5 বছর পূর্বেকার ভালো লাগা 5 বছর পরেও যদি একই জায়গায় খাড়া দাঁড়িয়ে থাকে, তাহলে বুঝতে হবে বেচারা জানতে পারেনি যে সে মরে গেছে। একটু ঠেলা মারলেই তার নিজের কাছে প্রমাণ হবে যে সেন্টিমেন্টাল আত্মীয়রা তার অন্ত্যেষ্টি সৎকার করতে বিলম্ব করেছিল। বোধ করি উপযুক্ত উত্তরাধিকারীকে চিরকাল ফাঁকি দেবার মতলবে। রবি ঠাকুরের দলের এই অবৈধ ষড়যন্ত্র
আমি পাবলিকের কাছে প্রকাশ করব বলে প্রতিজ্ঞা করেছি। আমাদের মণিভূষণ চশমার ঝলক লাগিয়ে প্রশ্ন করলে, সাহিত্য থেকে লয়্যালটি উঠিয়ে দিতে চান? একেবারেই। এখন থেকে কবি প্রেসিডেন্টের দ্রুত নিঃশেষিত যুগ। রবি ঠাকুর সম্বন্ধে আমার দ্বিতীয় বক্তব্য এই যে, তার রচনা রেখা তারই হাতের অক্ষরের মতো, গোল বা তরঙ্গ রেখা, গোলাপ বা নারীর মুখ বা চাঁদের ধরনে। ওটা প্রিমিটিভ, প্রকৃতির হাতের অক্ষরের মক্ষ করা, নতুন প্রেসিডেন্টের মতো কাটার মতো, ফুলের মতো নয়, বিদ্যুতের রেখার মতো, নুরালিজিয়ার ব্যথার মতো, খোঁচওয়ালা কোনওয়ালা, গথিক গির্জের ছাদে, মন্দিরের মণ্ডপের ছাদে নয়। এমনকি যদি চটকাল পাটকল অথবা সেক্রেটারিয়েট বিল্ডিংয়ের আদলে হয়, ক্ষতি নেই। এখন থেকে ফেলে দাও ভালোবার ছলাকলা। এই মন ভোলাবার ছলাকলা এখন থেকে ফেলে দাও। ছন্দবদ্ধ মন কেড়ে নিতে হবে, যেমন করে রাবণ সীতাকে কেড়ে নিয়ে গিয়েছিল। মন যদি কাঁদতে কাঁদতে আপত্তি করতে করতে যায়, তবুও তাকে যেতেই হয়। অতি বৃদ্ধ জটায়ুটা বারণ করতে আসবে, তাই করতে গিয়েই তার মরণ হবে। তারপরে কিছুদিন যেতেই কিষ্কিন্ধা জেগে উঠবে। কোনো হনুমান হঠাৎ লাফিয়ে পড়ে লঙ্কায় আগুন লাগিয়ে মনটাকে পূর্বস্থানে ফিরিয়ে নিয়ে আসবার ব্যবস্থা করবে। তখন আবার হবে টেনিসনের সঙ্গে পুনর্মিলন। বাইরনের গলা চড়িয়ে করব অশ্রুবর্ষণ। ডিকেনসনকে বলবো, মাফ করো, মোহ থেকে আরোগ্য লাভের জন্যে তোমাকে গাল দিয়েছি। মোগল বাদশাদের কাল থেকে আজ পর্যন্ত দেশের যত মুগ্ধ মিস্ত্রি মিলে যদি যেখানে সেখানে ভারত জুড়ে কেবলই গম্বুজওয়ালা পাথরের বুদবুদ বানিয়ে চলতো, তাহলে ভদ্রলোক মাত্রই যেদিন 20 বছর বয়স পেরোতে, সেই দিনই বানপ্রস্থ নিতে দেরি করতো না। When you have the perfect response in your head, but your fingers just can't keep up. We've all been there. Typing, delete. তাজমহলকে ভালো লাগাবার জন্যই তাজমহলের নেশা ছুটিয়ে দেওয়া দরকার। এখানে বলে রাখা দরকার, কথার তোর সামলাতে না পারে সবার রিপোর্টারের মাথা ঘুরে গিয়েছিল। সে যা রিপোর্ট লিখেছিল সেটা অমিতের বক্তৃতার চেয়েও অবাধ্য হয়ে উঠেছিল। তারই থেকে যে কটা টুকরো উদ্ধার করতে পারলুম, তাই আমরা উপরে সাজিয়ে দিয়েছি। তাজমহলের পুনরাবৃত্তির প্রসঙ্গে রবি ঠাকুরের ভক্ত আরক্ত মুখে বলে উঠল, ভালো জিনিস যত বেশি হয় ততই ভালো। অমিত বলল, ঠিক তার উল্টো। বিধাতার রাজ্যে ভালো জিনিস অল্প হয় বলেই তা ভালো, নইলে সে নিজেরই ভিড়ের ঠেলাই হয়ে যেত মাঝারি। যেসব কবি 60-70 বছর পর্যন্ত বাঁচতে একটুও লজ্জা করে না, তারা নিজেকে শাস্তি দেয়, নিজেকে সস্তা করে দেয়। শেষকালটাই অনুকরণের দল চারিদিকে বুহ বেঁধে তাদেরকে মুখ ভ্যাংচাতে থাকে। তাদের লেখার চরিত্র বিগড়ে যায়। পূর্বের লেখা থেকে চুরি শুরু করে হয়ে পড়ে পূর্বের লেখার রিসিপ্টস অফ স্টলন প্রপার্টি। সেই স্থলে লোকহিতের খাতিরে পাঠকদের কর্তব্য হচ্ছে কিছুতেই এই সব অতি প্রবীণ কবিদের বাঁচতে না দেওয়া। শারীরিক বাঁচার কথা বলছি না, কাব্যিক বাঁচা। এদের পরমায়ু নিয়ে বেঁচে থাক প্রবীণ অধ্যাপক, প্রবীণ পলিটিশিয়ান, প্রবীণ সমালোচক। সেদিনকার বক্তা বলে উঠল, জানতে পারি কি কাকে আপনি প্রেসিডেন্ট করতে চান? তার নাম করুন। অমিত ফস করে বললে, নিবারণ চক্রবর্তী। সবার নানা চৌকি থেকে বিস্মিত রব উঠল, নিবারণ চক্রবর্তী? সে লোকটাকে? আজকের দিনে এই যে প্রশ্নের অঙ্কুর মাত্র, আগামী দিনে এর থেকে উত্তরের বনস্পতি জেগে উঠবে। ইতিমধ্যে আমরা একটা নমুনা চাই। তবে শুনুন, বলে পকেট থেকে একটা সরু লম্বা ক্যাম্বিসে বাঁধা খাতা বের করে তার থেকে পড়ে গেল। আনিলাম অপরিচিতের নাম, ধরণীতে পরিচিত জনতার স্মরণীতে। আমি আগন্তুক, আমি জনগণেশের প্রচণ্ড কৌতুক। খোলদার
বার্তা আনিয়াছি বিধাতার। মহাকালেশ্বর পাঠিয়েছে দুর্লক্ষ অক্ষর, বল দুঃসাহসীকে মৃত্যুপণ রেখে। দিব্যি তার দুরূহ উত্তর, শুনিবে না মুরতার সেনা। করে পথরোধ ব্যর্থ ক্রোধ, হুঙ্কারিয়া পরে বুকে, তরঙ্গের নিষ্ফলতা নিত্য যথা, মরে মাথা ঠুকে। শৈলতট পরে আত্মঘাতী দম্ভ ভরে, পুষ্পমাল্য নাহি মোর রিক্ত বক্ষতল, নাহি বর্ম অঙ্গদ কুণ্ডল, শূন্য এ ললাট পট্টে লিখা গুরু জয়টিকা। ছিন্ন কন্থা দরিদ্রের বেশ করিব নিঃশেষ, তোমার ভাণ্ডার খোলো খোলো দ্বার। অকস্মাৎ বাড়াইছি যা দিবার দাও অচিরাত, বক্ষ তব কেঁপে উঠে কম্পিত অর্গল। পৃথ্বী টলমল, ভয়ে আর্ত উঠেছে চিৎকারী। দিগন্ত বিদারী, ফিরে যাও এখনই, রে দুর্দান্ত দুরন্ত ভিখারি, তোর কণ্ঠধ্বনি। ঘুরি ঘুরি নিশিত নিদ্রার বক্ষে হানে তীব্র ছুরি। অস্ত্র আনো, ঝঞ্ঝনিয়া আমার পঞ্জরে হানো। মৃত্যুরে মারুক মৃত্যু, অক্ষয়ে প্রাণ করি যাবদান। শৃঙ্খল জড়াও তবে, বাঁধো মোরে খণ্ড খণ্ড হবে। মুহূর্তে চকিতে মুক্তি তব আমারই মুক্তিতে। শাস্ত্র আনো, হানো মোরে হানো। পণ্ডিতে পণ্ডিতে ঊর্ধ্বস্বরে চাহিব খণ্ডিতে। দিব্যবাণী জানি জানি তর্কবান হয়ে যাবে খান খান। মুক্ত হবে চিহ্ন বাক্যে আচ্ছন্ন চোখ, হেরিবে আলোক। অগ্নি জালো আজিকারে যাহা ভালো, কল্ল যদি হয় তাহা কালো। যদি তাহা ভস্য হয় বিশ্বময়, ভস্য হোক দূর হোক শোক। মোর অগ্নি পরীক্ষায় ধন্য হোক বিশ্বলোক অপূর্ব দীক্ষায়। আমার দুর্বোধ বাণী বিরুদ্ধ বুদ্ধির পরে মুষ্টিহানি, করিবে তাহারে উচ্চকিত আতঙ্কিত। উন্মাদ আমার ছন্দ দিবে ধন্দ, শান্তি লুব্ধ মুমুক্ষুরে, ভিক্ষাজীর্ণ বুভুক্ষুরে শিরহস্ত হেনে। একে একে নিবে মেনে, ক্রোধে ক্ষোভে ভয়ে। লোকালয়ে অপরিচিতের জয়, অপরিচিতের পরিচয়। যে অপরিচিত বৈশাখের রুদ্ধচরে বসুন্ধরা করে আন্দোলিত। হানি বজ্রমুঠি, মেঘের কার্পণ্য টুটি, সংগোপন বর্ষণ সঞ্চয়। ছিন্ন করে মুক্ত করে সর্বজগন্ময়। রবি ঠাকুরের দল সেদিন চুপ করে গেল, শাসিয়ে গেল, লিখে জবাব দেবে। সবাটাকে হতবুদ্ধি করে দিয়ে মোটরে করে অমিত যখন বাড়ি আসছিল, সিসি তাকে বললে, একখানা আস্ত নিবারণ চক্রবর্তী তুমি নিশ্চয়ই আগে থাকতে গড়ে তুলে পকেটে করে নিয়ে এসেছ, কেবলমাত্র ভালো মানুষদের বোকা বানাবার জন্যে। অমিত বললে, অনাগতকে যে মানুষ এগিয়ে নিয়ে আসে তাকেই বলে অনাগত বিধাতা। আমি তাই। নিবারণ চক্রবর্তী আজ মর্তে এসে পড়ল, কেউ তাকে আর ঠেকাতে পারবে না। সিসি অমিতকে নিয়ে মনে মনে খুব একটা গর্ববোধ করে। সে বললে, আচ্ছা অমিত, তুমি কি সকালবেলা উঠেই সেদিনকার মতো তোমার মতো সানিয়ে বলা কথা বানিয়ে রেখে দাও? অমিত বললে, সম্ভবপরের জন্যে সবসময়ই প্রস্তুত থাকাই সভ্যতা। বর্বরতা পৃথিবীতে সকল বিষয়ে অপ্রস্তুত, এ কথাটাও আমার নোটবইয়ে লেখা আছে। কিন্তু তোমার নিজের মতো বলে কোনো পদার্থই নেই। যখন যেটা বেশ ভালো শোনাই সেইটাই তুমি বলে বসো। আমার মনটা আয়না, নিজের বাধা মতগুলো দিয়েই চিরদিনের মতো যদি তাকে আগাগোড়া লেগে এবং লেপে রেখে দিতুম, তাহলে তার উপরে প্রত্যেক চলতি মুহূর্তের প্রতিবিম্ব পড়তো না। শেষে বললে, আমি প্রতিবিম্ব নিয়েই তোমার জীবন কাটবে। আমি প্রতিবিম্ব নিয়েই তোমার জীবন কাটবে। শিশির বলা অমিতকে এই কথাটি, যে আমি প্রতিবিম্ব নিয়েই তোমার জীবন কাটবে,
দেখা যাক পরবর্তী পর্যায়ে কিভাবে জীবন কাটে অমিতের জীবন। অবশ্যই এতক্ষণে যা বুঝছিলাম সেই অনুযায়ী এত সহজ হবে না। সাহিত্যপ্রেমী সকল শ্রোতাকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন।